গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর একটুখানি মুখে ক্রিম ট্রিম ঘষলাম। ওই গত 2-3 দিন ধরে ঘষার একটু টাইম পাচ্ছি। তো যাই হোক, ওদিকে পুচকু দেখো মাসির কাছে রয়েছে। ও বাবা ঘুমিয়ে পড়েছে, কি ভালো। আর তোমরা বদনাম করো। হ্যাঁ, বদনাম করলে তোমাদের বেঁধে রেখে দেবো আমি। কি শাসন করি আমি। যাই হোক, একটা মজার জিনিস দেখাবো। টুই এ দেখো, মনে হচ্ছে না আর একটা রয়েছে। মাসি হাসে দূর থেকে। কিছু বলো, খালি হাসলে হবে। মাসি এদিকে আসো দেখি, ওদিকটা অন্ধকার হচ্ছে। মাসিকে সবাই বলছে নাকি মাসির পাড়ায় যে মাসি নাকি ভাইরাল হয়ে গেছে, তাই নাকি? মাসি ভালো লাগে তো, এই যে ভিডিও করি, তোমার ভালো লাগে তো? হ্যাঁ, খুব ভালো লাগে। ব্যাস, তাহলেই হলো। চলো এবার আরেকটা যদি দেখি বের করতে পারি। মোটামুটি এটা দেখে মনে হচ্ছে 3-4 মাস, 5 মাস মনে হচ্ছে। আর 4 মাস পরেই, আর 4 মাস পরেই ওর একজন ভাই বা বোন আসতে চলেছে। ওয়েট করো, এই তোমার ফোন চলে এসছে, ফোন চলে এসছে। সো গুড মর্নিং ফ্রেন্ড। তো আমি একটা কথা ভাবছিলাম, সেটা হচ্ছে গিয়ে কাশ, ফ্রেন্ড না ফ্রেন্ডস, যাই হোক, কাশ ছেলেরাও মানে জন্ম দিতে পারতো কোনো মানে বাচ্চা কাচ্চা, তাহলে যে কি সুখের হতো তারপরে আফটার ডেলিভারি দিনগুলো। ঠিক আছে, তুমি মনে করো না তুমি জন্ম দিয়েছো, তারপর সুখটা কাটাও। কি যে আমি সুখের যাই হতো, দোকানে, আমি যাই দোকানে, হেভি সুখ। 3 মাস হেভি সুখের হবে। বাচ্চা কাচ্চা মানুষ করা মায়েদের কোনো কষ্টই না। ওই যে মাকে জিজ্ঞেস করো না, তোমাকে তো মানুষ করে না, আমার কোনো কষ্টই হয়নি মার। তাই তো? না, আমি তো মাকে মানুষ করে দিয়েছি। মা আমাকে কি মানুষ করবে? তাহলে কোনো কষ্টই হয় না, কোনো কষ্টই না, ইজি একদম। হাত ধরে টানলো, কান ধরে বসালো, বড় হয়ে গেল। ভগবানের কাছে প্রে করি যদি ভালো কিছু করে থাকি মানে এই জন্মে, তাহলে প্রেগন্যান্ট হয়ে যাবে। না পরের জন্মে যাতে মেয়ে হয়ে জন্মাতে পারি। ঠিক আছে। শীতকালের ওয়েদার যতই সুন্দর হোক না কেন, ড্যান্ড্রফ বা উস্কো খুস্কো চুলের সমস্যা কিন্তু শীতকালেই বেশি দেখা যায়। তবে শীতকাল চলে গেলেও রেখে যায় মাথা ভর্তি ড্যান্ড্রফ। আর যখনই কোনো অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করেছি, সেগুলো খুশকি দূর করলেও চুলকে ড্রাই, ডাল আর ফ্রিজি করে দিয়েছে। এবার চুলের সাথে আর নো কম্প্রোমাইজ এন্ড নো কেমিক্যাল যুক্ত শ্যাম্পু। কারণ ইন্টারনেট ঘেটে আমি পেয়েছি মামা আর্থের লেমন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, হুইচ ইজ মেড ফ্রম দ্য ন্যাচারাল কম্বিনেশন অফ লেমন অ্যান্ড জিঞ্জার, যাতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি যেটা ড্যান্ড্রফ রিমুভ করে, সাথেই ম্যানেজেস দ্য পিএইচ ব্যালেন্স অফ দ্য স্ক্যাল্প। এই শ্যাম্পুটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, আর তার সাথে ইউজ করছি এই কন্ডিশনারটা। আর তোমরা তো সবাই জানো, কন্ডিশনার ইউজ করার পর চুলটা কিন্তু দারুণ সফট আর শাইনি লাগে। ইচিনেস আর ড্যান্ড্রফ দূর হওয়ার সাথে সাথে আমার চুলটা কিন্তু আগের থেকে অনেক বেশি স্মুথ আর শাইনিও হয়ে গেছে। আর তোমরা তো জানোই মামা আর্থ লিসেন্স টু ইউ, সো ট্রাই देयर প্রোডাক্ট এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার ইওর ফিডব্যাক। দে ইমপ্রুভ देयर অনিয়ন শ্যাম্পু বেসড অন ইওর ইনপুট, প্লাস দে আর অলওয়েজ আপগ্রেডিং देयर প্রোডাক্ট থ্রু রিসার্চ এন্ড ইনোভেশন ফর বেটার কোয়ালিটি। মামা আর্থের যে কোনো প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোড bubbly2025 ইউজ কর টু গেট 20% অফ ফ্রম মামা আর্থ ওয়েবসাইট এন্ড দি অ্যাপ, এন্ড দিস অ্যাপ ইজ अवेलेबल অন অ্যান্ড্রয়েড এন্ড আইওএস। প্লাস ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা এবং পার্পলে তো পেয়েই যাবে। এছাড়াও মামা আর্থের যে কোনো প্রোডাক্ট কিন্তু এখন অফলাইনেও অ্যাভেলেবেল। তাই মামা আর্থের কোনো স্টোর যদি তোমাদের নজরে পড়ে, তাহলে কমেন্ট বা ডিএম করতে একদম ভুলো না। আর তোমরা তো জানোই মামা আর্থ ইজ প্লাস্টিক পজিটিভ এন্ড ট্রুলি অ্যান ইন্ডিয়ান ব্র্যান্ড। আর মামা আর্থের যে কোনো প্রোডাক্ট মেড সেফ সার্টিফাইড, টক্সিন ফ্রি, ডার্মাটোলজিক্যাল টেস্টেড এন্ড সুটস ফর অল স্কিন টাইপস। আর প্রোডাক্টের লিংক তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। গো এন্ড চেক দিস আউট। তো আসলাম স্নান টান করে, এখন হচ্ছে পুচকুকে খাবার দেবে। পুচকু দোল 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 খাচ্ছে। আজকে একটুখানি টাইম পেলাম, আর একটাকেও বাগে পেলাম, তাই জন্য যা যা মোটামুটি গিফট পেয়েছে, একটা তো ঝুড়ি ভরে গেছিলো, এই গিফটগুলো একটু আলাদা করলাম। মানে জামা কাপড় পেয়েছে অনেক, তো যে জামা কাপড়গুলো এখন পরিয়ে নেওয়া যাবে সেগুলো এখানটা আলাদা করে, এই যে আলাদা করে রাখলাম। মাসি এগুলো একটুখানি কেচে দেবে, আর বাকিটা হচ্ছে যেগুলো মানে একটু বড়, সেগুলো একটু সাইড করে রাখলাম, মানে কিছুদিন পরে এগুলো করবে। তো যাই হোক, এই দেখো কাঁথা ভাতা সমস্ত সব কাঁথাও চলে এসেছে। কিছুটা আমার মা দিয়ে গেছে, কিছুটা বাবা বানিয়ে দিয়েছে মানে মেশিনে। তো প্রচুর জিনিস হয়ে গেছে, এখন রাখার জায়গারই অভাব হয়ে গেছে। ভাবছি আমি আর পাপন চলে যাই, মানে শুভ চলে যাই কোনো একটা জায়গায়। এই ঘরটা মোটামুটি এখন যা হচ্ছে আমাদের শোনার জন্যই লাগবে। আর একটা ঘর হলে ভালো হতো। দেখি তো কি করছে, কি বলবে, এখনই মনে হয় চেঁচাবে। বাবা কাজ করছে, কিছু জিজ্ঞাসা করা যাবে না। যদি বলি যে আর একটা ঘর হবে কিনা, বলবে কি তুমি চলে যাওয়ার ঘর করার পয়সা নেই। মাসি আসছে, যাই হোক খাইয়ে নি, বেচারা অনেকক্ষণ ধরে করছে। তো কালকে একটা খুব সুন্দর গিফট পেয়েছে আমার পাপা। এই দেখো, এইটা মানে বলতে পারো বাংলা স্ক্র্যাপ বুক। ঠিক আছে, মানে পুরো সবকিছু, মানে নাম থেকে শুরু করে, ঠিক আছে, মা বাবার নাম পরপর সব। এটা আমার প্রথম ফটোগ্রাফ, বয়স কতদিন ছিল, ঠিক আছে, মানে বয়স মানে যখন ফটোগ্রাফ তোলা হয়েছিল বয়স কত ছিল, জন্ম হলো কবে, মানে A to Z 7 বছর অবধি পুরো সবকিছু ফটো প্লাস মানে জীবনের সব ঘটনা, নিজের রাশি ফল সবকিছু এটার মধ্যে লিখে রাখা যাবে। গুড ইভিনিং এভরিওয়ান। সত্যি কথা বলতে সারাদিনে আজকে এই ইভিনিং এর আগে আসার আর সময় পাইনি। ওই যে সকালবেলা ব্লগ করেছিলাম, আমার সুপুত্রের চক্করে আমার মাথা থেকে আউট হয়ে গেছিল।
সত্যি কথা, তোমরা আমাকে বলো যে দিদিভাই কেন তোমরা লেটে লেটে ব্লগ দিচ্ছ, তো আমি কি করব বলো। মানে আমি যদি ওর পাশ থেকে উঠে যাই, ওই দেখো এই কীর্তিটা শুরু করে, বুঝতে পারছো? তো কি করব আমি। বাই দ্য ওয়ে, ওকে থামিয়ে নি বাবা, যা শুরু করো। ওকে ছাড়ো তুমি, ওকে ছাড়ো কেন? ওকে ছাড়বো কেন? তুমি এরপরে ওটি এক্সপেরিয়েন্সটা বলবে, আমাকে বললে না এই ভিডিওতে বলবে তুমি, তো বলো। হ্যাঁ ওটি কারণ আজকে আমি রয়েছি, ওকে আমি সামলাবো, তুমি ওটি এক্সপেরিয়েন্স বলবো, কারণ আমার তো কোনো ওটিতে এক্সপেরিয়েন্স নেই, তাই আমি বলতেও পারবো না, তাই আমি ঠিক আছে সামলাও, এখন থেকে সামলাও। ঘুম হয়নি আর কিছুই না। যাই হোক, আলটিমেটলি মাই ওটি এক্সপিরিয়েন্স ইজ হিয়ার। তোমরা ভুড়ি 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 প্রশ্ন করেছো যে দিদিভাই তোমার ওটি এক্সপিরিয়েন্স কি ছিল, আবার অনেকে বলেছো যে শেয়ার করো, তো অপেক্ষার অবসান। যাই হোক, সবার আগে একটাই কথা বলবো যে যারা আপকামিং ডেতে মাদার হতে চলেছে, উঠবি মাদাররা, তাদের জন্য কংগ্রাচুলেশন। আর হয়তো এই ভিডিওটা অনেকে দেখছো বিফোর ডেলিভারি কিংবা আফটার ডেলিভারি। যারা বিফোর ডেলিভারি দেখছো তাদেরকে একটাই কথা বলবো, জাস্ট টেনশন ফ্রি থাকো, সমস্তটা ভগবানের হাতে ছেড়ে দাও, বাকি তো ডক্টররা রয়েইছেন। তো চলো এবার শুরু করা যাক আমার ওটি এক্সপিরিয়েন্স কি ছিল। তার আগে বলে দিই, অনেকে আমাকে এটাও প্রশ্ন করেছিল যে আমি কোন ডক্টরের কাছে চেক আপ করিয়েছি বা কার কাছে আমার ডেলিভারি হয়েছে। তো আমার যিনি ডক্টর ছিলেন, মানে ফ্রম দ্য ফার্স্ট ডে, যেদিন থেকে আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি, আমি যেই ডক্টরের কাছে চেক আপ করিয়েছি ওনার কাছেই আমার ডেলিভারি হয়েছে। ডক্টর সুচিতা রয় চৌধুরী, গুগল করে নিতে পারো, তাহলে উনি কোথায় মানে বসেন বা কিছু তোমরা মোটামুটিভাবে জানতে পেরে যাবে। তো আমাকে মোদ্দা কথা, উনি আমার কাছে বলতে পারো ভগবান। আমি যখনই টেনশন করতাম, আমি তো আর কিছু গিয়ে বলতাম না, সবসময় শুভ আমার সঙ্গে যেত ডক্টরের কাছে। তো খালি একটা কথাই যদি মানে ডক্টরকে জিজ্ঞাসা করতো যে এটা যদি হয়, ওটা যদি হয়, আমাদের মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু উনি প্রত্যেকটা প্রশ্নের যথাযথ অ্যান্সার দিতেন। আর এটাই বলতেন যে যতদিন অবধি ও আমার কাছে আছে, মানে আমি ওনার হাতে রয়েছি, টেনশন ওনার, তো তোমরা বেকার বেকার টেনশন করো না। তো এটাই অনেক বড় কথা। যাই হোক, এবার আসি মোদ্দা কথায়। আমার মোটামুটি যখন প্রায় 37 উইকস হয়ে গেছে, তো তারপরে আমাকে ডেট নিতে যেতে বলেছিল, মানে শুভকেই বলেছিল খালি যেতে, আমার তখন আর যাওয়ার প্রয়োজন ছিল না। তো আমার সবসময় একটাই ইচ্ছা ছিল যে একটা কোনো স্পেশাল ডেতে আমি ডেলিভারি করাবো, যেহেতু প্ল্যান্ড আমি সিজার করতাম। আর একটা কথা বলি, আমার কিন্তু ইচ্ছে ছিল যে আমি যদি নর্মালে আমার হয়, মানে আমার খুব মনোবল ছিল, এমনিতে আমি ইনজেকশনের পেন সহ্য করতে পারি না, কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি লেবার পেন সহ্য করব। বাট শুভ এইসব বিষয়ে খুব মানে কি বলবো, ভয় পায় যে আমি যদি লেবার পেনটা সহ্য করতে না পারি, আমার যদি কষ্ট হয়, এর থেকে বাবা প্ল্যান ডি থাক, মানে সি সেকশনই তুমি করো। তো আমি যেহেতু অ্যাক্টিভ ছিলাম থ্রু আউট মাই প্রেগনেন্সিতে, মানে প্রেগনেন্সি জার্নিতে, তো আমি ভেবেছিলাম আমার নর্মালে করবো। আবার এটাও ভেবে ভয় লাগছিল যদি লেবার পেনটা আমি না নিতে পারি, তো আর জন্য ওইসব কিছু ভাবলাম না। ও যেদিন ডক্টরের কাছে ডেট নিতে গেল, তো তখন সমস্ত কিছু ডক্টরের সাথে আলোচনা করলো যে এই ব্যাপার, যে আমি প্ল্যান ডি করতে চাই। তো তখন ডক্টর বললেন যে ঠিক আছে, 10 থেকে 15 তারিখের মধ্যে, মানে 2025-এর 10 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে তোমরা একটা ডেট চুজ করো, তারপর আমাকে জানিও, সেই হিসেবে আমি ওটিটা বুক করব। তো আমার যেহেতু ইচ্ছা ছিল যে স্পেশাল ডে, আর 10 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে 14 ফেব্রুয়ারি একটা স্পেশাল ডে, ভ্যালেন্টাইন্স ডে, তো এই জন্য আমি ওই ডেটটাই চুজ করি। কিন্তু আরও কিছু আমার কমপ্লিকেশনস ছিল, সেটা কিন্তু আরও যত ডেলিভারি ডেটটা কাছাকাছি আসছিল আমার সেগুলো বেড়ে চলছিল। যেমন হচ্ছে আমার প্রচণ্ড ইচিং হচ্ছিল সারা শরীরে, এটা সবার হয় না, যাদের হয় তারা জানবে। মানে কি বলবো, এক্সেসিভ ইচিং, মানে সে মানে চুলকাতে মানে আমি হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু আমার চুলকালে মনে হয় আরাম লাগছে এরকম। তো আমি বাড়ির সবাই বলছিল দেখো তুমি 14 তারিখ অব্দি যেতে পারবে তো, নাকি আগে এই চুলকানির চোটে তুমি আগেই হয়তো দেখা গেল তোমার ডেলিভারি হয়ে গেল। কিন্তু আমার মাইন্ডে ছিল যে না, আমি 14 ফেব্রুয়ারিতেই করব আমার ডেলিভারিটা। সো আলটিমেটলি অপেক্ষা করতে করতে চলে এলো 14ই ফেব্রুয়ারির দিনটা। আর হ্যাঁ, আগের দিন আমাকে বলে দিয়েছিল যে মানে 13ই ফেব্রুয়ারিতে আমাকে রাত্রি 9:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে, আর একটা গ্যাসের ট্যাবলেট তার আগে খেয়ে নিতে। আমি যথারীতি সেরকমভাবেই খেয়ে নিয়েছিলাম। আর তারপর দিন মানে 14ই ফেব্রুয়ারিতে আমার যেহেতু থাইরয়েড মিনিমাল ধরা পড়েছিল, তো এই জন্য থাইরয়েডের মেডিসিন খেয়ে নিতে বলেছিল মোটামুটি 4টের সময়। আর সব মনে করে বলছি, আমি এখন খুব ভুলে যাই। 4টের সময়
আর বলেছিল 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 2টো বিস্কিট আর জল খেয়ে নিতে, তারপরে আর কিচ্ছু খাওয়া যাবে না। তো সেই মতন আমি 4টের সময় খেয়ে নিয়েছিলাম, আর 5:30টার সময় বিস্কিট খেয়ে ওয়েট করছিলাম যে বেরোবো কতক্ষণে ভর্তি হতে, হসপিটালাইজড হতে। তো সেই মতোই মানে আমাকে 6:30টার সময় যেতে বলেছিল, 6:30টার মধ্যে আমাদের হসপিটালে পৌঁছে যেতে বলেছিল, যেহেতু 8:30টার থেকে আমার ওটি ছিল। তো যথারীতি আমরা 6:30 কি 6:35-40-এর মধ্যে চলে যাই। দেন বাড়িতেও সবাই মানে মা সবাই তোমরা দেখেছো ভিডিওতে যে মা, দিদন, আমার ওই বাড়ির মা, তো সবাই ছিল, শুভ ছিল। তো টেনশন, যদি বলো টেনশনের কথা, টেনশন আমার যা আগে হয়েছে হয়ে গেছে, বাট সেই দিন জানি না আমার মধ্যে কোথা থেকে একটা মানে শক্তি জোগাচ্ছিলাম যে আমাকে ভয় করলে চলবে না ভাই। কেন বলতো? কারণ আমি জানি ওটি রুমে আমাকেই কিন্তু থাকতে হবে, আমার চারপাশে আমার যে প্রিয় মানুষেরা তারা কেউ থাকবে না। তো আমি যদি ভয় পেয়ে যাই, প্যানিক হয়ে যাই, তাহলে এমন কিছু হতে পারে, হয়তো কোনো কিছু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। তো আমার মাথায় একটাই কাজ করছিল যে আমি একদম স্ট্রং থাকবো। একটু ধৈর্য নিয়ে শুনবে, একটু বড় হতে পারে, বাট আমি আশা করছি এটা শুনলে তোমাদের ধারণাটা, ওটির ব্যাপারে ধারণাটা একটু ক্লিয়ার হয়ে যাবে। তো যথারীতি আমি 6:30টার মধ্যে পৌঁছে গিয়ে ওখানে নিচে যা যা ফর্মালিটিস ছিল শুভ পূরণ করলো। তারপরে আমাকে স্ট্রেচারে না ওই চেয়ারগুলোতে করে আমাকে নিয়ে যাওয়া হলো ফার্স্ট ফ্লোরে নিয়ে যাওয়া হলো। ওখানে মেটারনিটি ওয়ার্ডে আমাকে নিয়ে যাওয়া হলো। দেন একটু বসলাম, আর বাড়ির কাউকে তো অ্যালাউ করা হলো না ভেতরে, মেটারনিটি ওয়ার্ডের দরজাটা সামনে বন্ধ হয়ে গেল। দেন ওখানে আমাকে যারা নার্সরা ছিলেন আমাকে ড্রেস চেঞ্জ করিয়ে দিলেন, আর 2টো ঝুটকি বেঁধে দিল, এরকমভাবে বেনুনি করে দিল। আর তারপরে আমাকে ঠিক হাতের এই জায়গাটা একটা স্কিন টেস্ট করার জন্য একটা ইনজেকশন দিয়েছিল, যে আমার ওটা দিয়ে বোঝা যাবে যে আমার কোনো রকম ইচিং হচ্ছে কিনা, জ্বালা যন্ত্রণা হচ্ছে কিনা। তো লাকিলি আমার সব কিছু হয়নি, একটু বলে দিয়েছিল যে এটা একটু জ্বলবে, আদারওয়াইজ আর কিছু না। তো ওটা একটু দিল। আর তারপরে পেটে তোমার বেবির হার্টবিটটা ওরা লোকেট করলো, তাই পেটে একটুখানি দেখে নিল ওই হার্টবিটটা ঠিকঠাক আছে কিনা শোনার জন্য, সমস্তগুলো চেক করলো। তো আমার রাইট সাইডে বেবির হার্টবিটটা পাওয়া গেছিলো, ওখানে মার্ক করে দিয়েছিল, এখানে মার্ক করে দিল, পেটের ওখানটা মার্ক করে দিল, যাতে ওটি রুমে ডক্টরদের বুঝতে সুবিধা হয়। তো তারপরে আমি ওয়েট করছিলাম, শুয়েছিলাম। এবারে আমি খালি এটাই ভাবছিলাম যে আমাকে কি ওটি রুমে যাওয়ার আগে বাড়ির কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হবে না, বাট এরকম ভাবছিলাম, মাথার মধ্যে এরকম চলছিল। খালি আমি এরকম দরজা দিয়ে মানে কেউ আসছে, দরজা দিয়ে এরকম ফাঁকা হচ্ছে, আর আমি দেখতে পাচ্ছি বাইরে সবাই আসছে, কাউকে ডাকতে পাচ্ছি না, কিরকম একটা লাগছে আমার মনে, যে আমি ওটি রুমে যাওয়ার আগে প্লিজ একবার কাউকে দেখতে চাই এরকম। তারপরে ওখানে যে সিস্টার দিদিরা ছিলেন, তো তখন আমি জিজ্ঞেস করলাম আমাকে কি কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হবে না? তখন বললো তুমি চিল থাকো, সবার সঙ্গে তোমাকে দেখা করতে দেওয়া হবে। তো মোটামুটি 8টা বাজলো, আমাকে আমার স্টাইলের থেকে শুনছি এই ডক্টর চলে এসছে, ওকে এবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মানে ততক্ষণে বলছে তাড়াতাড়ি ও বাড়ির লোককে ডাকো, বাড়ির লোকের সঙ্গে দেখা করো। তো আমি তো জানি যে মানে এবার মানে ভাবার টাইম ছিল না আমার কাছে, মানে তখন আমি টেনশন করবো কি, টেনশনেরও টাইম নেই। তো যাই হোক, এক এক করে সবাই দেখতে গেল, আমার মা, আমার বাবা, আমার কাকি, আমার শাশুড়ি মা, শুভ। তো আমি ঠিকই ছিলাম। তো আমার মা এসে দেখে হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দিল। ব্যাস, আমার যা মনের বল আমার ওখানেই কেমন যেন একটা ডাউন হয়ে যাচ্ছিল, বাট আমি তবু একদম স্ট্রং ছিলাম। তো বাবা মাকে বকা দিয়ে নিয়ে চলে গেল, আমাকেও তো টেনে মানে মোটামুটি বললো যে আর হবে না, সবাইকে বললো বেরিয়ে যেতে, কারণ ডক্টর চলে এসেছিলেন। তো মোটামুটি আমার মুখে মাস্ক পরালো, একটা স্ট্রেচারে ট্রান্সফার করলো। এবার তারপরে নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখছি এরকম যে সবাই আমাকে দেখছে, মুখে মাস্ক পরানো, আমি এরকম করে দেখছি। এবার ওটি রুমের সামনে যখন ঢোকাবে, আমি জাস্ট দূর থেকে সবাইকে দেখছি আর ভগবানের নামটা করছি। সেই সময় বলবো না আমার মানে আমি যতই স্ট্রং থাকার চেষ্টা করি না কেন, আমার চোখ থেকে একটু হলেও জল বেরিয়ে গেছিল। ভাবছিলাম যে যেন আমি নিজেও সুস্থভাবে ওটি থেকে বেরোতে পারি, আর একটা ফুটফুটে সুস্থ সন্তান নিয়ে বেরোতে পারি, যাতে আমার জন্য কোনো রকম কোনো প্রবলেম আমার বেবির বা আমার বাড়ির লোকের কারণ না হয়। এই জন্য আমাকে স্ট্রং থাকতে হবে। আর তোমাদেরকেও একটাই কথা বারবার বলবো, যে যারা খুব ভয় পাও, আমি যেমন একটা সামান্য ইনজেকশনেও ভয় পাই, তো আমি যদি স্ট্রং থাকতে পারি, ওয়াই নট ইউ, তোমরাও পারবে। তো জাস্ট স্ট্রং। তো ঢুকে গেলাম, ওটি রুমেরও দরজা বন্ধ হয়ে গেল। তো ঢুকেই আমাকে একটু সামনে রাখা হয়েছিল, কারণ তখন ওই ওটির ভেতরে আগে যে অপারেশন হয়েছিল সেগুলো হয়তো পরিষ্কার করা হচ্ছিল, বা মানে যা যা ছুরি কাঁচি থাকে ওগুলো হয়তো পরিষ্কার করে নেওয়া হচ্ছিল, স্টেরিলাইজ করে নেওয়া হচ্ছিল। সো এরই মাঝে আমি যখন ওটি রুমের বাইরে শুয়েছিলাম, তো তখনই আমার হাজবেন্ডের মানে শুভর এক বন্ধু ডক্টর ছিলেন, মানে
তো বললো যে আমাকে বললো যে আমি তোমার হাজবেন্ডের ফ্রেন্ড হই, বলছে চিন্তা নেই আমি আছি। তো আমি ভাবলাম যাক, কাউকে তো মানে কেউ তো আমাকে চেনে, আমি না চিনি। তো আর আমি ওয়েট করছিলাম আমি আমার ম্যামকে কেন দেখতে পাচ্ছি না, মানে আমার যিনি ডক্টর সুচিতা ম্যাম, ওনাকে কেন দেখতে পাচ্ছি না, মানে উনি ততক্ষণে রেডি হচ্ছিলেন, আর কি এসেছেন উনি রেডি হচ্ছিলেন। তো যাই হোক, সেই মোমেন্টটা চলেই আসলো যখন আমাকে ওটি রুমে ঢোকানো হলো। হার্টবিট কত ছিল আমি সত্যি বলতে পারবো না, কারণ আমার তখন মাথায় একটাই কথা ছিল যে আমি কখন আমার বেবিটাকে আমি দেখব, ঠিক আছে। তো ঢুকিয়ে নেওয়া হলো, আর প্রত্যেকে জেনুইন আমি বলছি, যারা ডক্টর ছিলেন বা নার্স ছিলেন, আর যিনি অ্যানাস্থেসিস্ট ওই স্যার, সিনিয়র স্যার যিনি ছিলেন, উনি তো অমায়িক, মানে কি বলবো। তো যাই হোক, ওই স্যার যিনি অ্যানাস্থেসিস্ট ছিলেন, তো উনি আমার সাথে কথা বলছে, এই তুমি নাকি ভিডিও করো, ততক্ষণে মানে খবর ছড়িয়ে গেছে তুমি ভিডিও করছো, ভিডিও করো, কি ভিডিও করো। আমি তখন বলছি যে ডেলি ব্লগ করি, হ্যানা তেনা। না, ভুল বললাম, মানে ওনাকে ওই আর একজন নার্স দিদি ছিলেন, উনি বলেছে যে ও কিন্তু ভিডিও করে, কারণ শুভ ওটি রুমের বাইরে এরকম ভিডিও করছিল, দেখেছে যে ও কিন্তু ব্লগ করে। তো যাই হোক, উনি এরকম আমাকে বলছিলেন, কথা বলছিলেন, আর কিন্তু এদিকে কিন্তু কাজ চলছিল, ওটি রুমের লাইটগুলো টাস করে জ্বলে গেল যখন, না আমি ভাবলাম যে কি হলো, কারণ আমার কোনো রকম মানে টাচশুট, মানে আমার কোনো রকম এর আগে মানে জ্বর সর্দি কাশি ছাড়া আমার কোনো রকম মানে কিছু হয়নি যে আমাকে এই অপারেশন বা এর মধ্যে থেকে কাটাতে হয়েছে। আমার কোনো মানে জিরো এক্সপিরিয়েন্স, আমার কোনো মানে কিরকম হয় আমি জানিই না। তো আমি খালি দেখছি চারিদিকে কি আছে, আর দূর থেকে দেখছি ছুরি কাঠি এরকম ব্যাপার, বাবারে বাবা। তো আমার মাথায় আর একটা কথা ছিল যে আমি সবার কাছে শুনেছি, বেসিক্যালি মানে আমার একটা বান্ধবীর আমার আগেই ডেলিভারি হয়েছে, আমার ওর কাছ থেকে শুনেছি যে মানে আমি শুনে নিয়েছি যে কতটা লাগে কি লাগে। ও বলেছিল একটা পিঁপড়ের মতন লাগে, বাট তোকে একদম মানে যেমন যা বলবে তুই মানে ওরকম ভাবেই থাকবি, মানে যদি ওটা কোনোভাবে সুইটা একবারের জায়গায় মানে বেরিয়ে যায়, মানে এরকম বেন্ড হয়ে থাকতে হয়, হ্যাঁ। তো বেন্ড হওয়ার থেকে তুই যদি এরকম ছিটকে এরকম সোজা হয়ে যাস তাহলে নাকি সুইটা বেরিয়ে যায়। তো আমার মাথায় ছিল যে আমাকে কখন ফোটানো হবে। তো যাই হোক, আমাকে বসানো হলো, বসিয়ে এরকম মাথাটা এরকম ঘেটিটা এরকম করে দিল, ঠিক আছে। আর পিঠের জায়গাটা এরকম টিপে এরকম দেখা হচ্ছে কোনখানে, মানে দুটো শিরদাঁড়ার হাড়ের মাঝখানটায় কোন একটা জায়গায় এরকম দেবে সুইটা। তো তার আগে এরকম আমার ডান হাতে কিন্তু আমার মানে ব্লাড প্রেশার মাপার জন্য যে কন্টিনিউয়াসলি ব্লাড প্রেশারটা কাউন্ট করে তার জন্য একটা মেশিনও লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো যাই হোক, আমি তো ভুলেই গেছি, দেখো আমাকে কিন্তু এই বাঁ হাতে চ্যানেলও করে দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে কতগুলো ইনজেকশন পুশ করা হয়েছিল। তো যাই হোক, একটা চ্যানেল ছিল হাতে, আর এখানে হচ্ছে তোমার ওই বিপির মাপার যন্ত্রটা, মানে এটা তোমার বিপিটা কাউন্ট করে যে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে না, তো তুমি ঠিক আছো। তো আমি রিল্যাক্স থাকারই চেষ্টা করেছিলাম। তো যথারীতি এবারে টাইমটা আসলো যখন ইনজেকশনটা পুশ করবে, যাতে আমার শরীরটা অবশ হয়ে যায়। তো এবার আমি জাস্ট বসলাম এরকম ভাবে, আমার ঘেটিটা এরকম নামিয়ে দিয়ে এরকম টিপে দেখলো, আর আমার মাথার মধ্যে চলছে ওরে বাবা রে কি হবে কি না হবে। সত্যি কথা বলতে আমি ভয় পাইনি, অনেক কিছু মনে হয়েছিল, বাট স্ট্রং থাকার চেষ্টা করে এরকম করলাম। আর মাথার মধ্যে এটাই ছিল যে আমি যতই আমার লাগুক কি হোক আমি এরকম স্ট্রেট হব না, স্ট্রেট হয়ে গেলে নাকি সুইটা বেরিয়ে গেলে প্রবলেম হয়, আবার নাকি ঢোকাবে। আমার দরকার ছিল আমি একেবারেই ওটা আমার সুইটা যা হবে একেবারে। তো এরকম হওয়ার পর জাস্ট মানে সুইটা যখন ঢোকালো, আমাকে দুজন ধরেছিলেন, ওই আমার বরের বন্ধু যে ছিল উনি আর একজন ডক্টর, মেল ডক্টর, এরকম ধরেছিলেন। আর জাস্ট পুশটা করলাম, আমি মাগো এরকম করে উঠলাম, ঠিক আছে। মানে আমার মানে তখন কি ব্যথা কি পেন, মানে আমার মাথায় খালি চলছে আমি কখন আমার বেবিকে দেখবো, ঠিক আছে। জাস্ট তোমরাও এই জিনিসটাই মাথায় রাখার চেষ্টা করবে যে খালি মাথায় চলবে বেবি বেবি বেবি, আর কিচ্ছু না, ব্যাস। তো হয়ে গেল আমার মোটামুটি, ওই হওয়ার পর আমাকে ঠেলে শুয়ে দেওয়া হলো। আর হ্যাঁ, তারপর আমার ক্যাথিটারও লাগিয়ে দেওয়া হয়েছিল। আমার তো অ্যানাস্থেসিয়া আমার হয়ে গেছে, আস্তে আস্তে অবশ হয়ে গেল। আমি বুঝতে পারলাম পাগুলো এরকম, আমি তাও আঙুলগুলো এরকম নাড়াচ্ছিলাম, পায়ের আঙুলগুলো। আমার উপর পোর্শনটা মানে পেটের ওপর থেকে আমি ঠিকঠাক ছিলাম, নিচটা পুরো অবশ। তো আমি চেষ্টা করছিলাম, আমি স্যারকে বলছিলাম, স্যার আমার পা কিন্তু আঙুলগুলো আমি নাড়াতে পারছি, কিন্তু আমাকে কিন্তু কাটবেন না, ঠিক আছে। এবার তখনই হট করে বললো যিনি অ্যানাস্থেসিস্ট, উনি বললেন এই যে রিয়া দেখো তোমার ম্যাম চলে এসেছে। ম্যামও এরকম বললো আমি চলে এসেছি, আমাকে বললো। তখন যেন আমি মানে একদম মানে কি পেয়ে গেলাম আমি সত্যিই জানি না, মানে কাকে পেয়ে গেলাম এরকম আমার মনে হচ্ছিল। তো আমি রিল্যাক্স, আমি তো রিল্যাক্স থাকার চেষ্টা করেছিলাম, আরো রিল্যাক্স হয়ে গেলাম। সঙ্গে উইদিন ফিউ সেকেন্ড
দেখলাম গ্লাভস ফ্লাভস পরছে, আর আমার চোখের সামনে মানে মুখে তো মাস্ক ছিলই, আর চোখেও একটা এরকম পট্টি মতন দেওয়া হচ্ছিল। আমি তখন বললাম এটা দিতে না, আর মুখের মাস্কটা প্লিজ সরিয়ে দিন না, কারণ আমার অস্বস্তি বোধ হচ্ছিল, আর আমি চাইছিলাম একটু কথা বলতে, শান্তিভাবে কথা বলতে। তো ওই অ্যানাস্থেসিস্ট স্যার আমাকে ভোলানোর চেষ্টা করছিলেন যে তুমি ব্লগ করো, আমি কি ব্লগ করতে পারি, ব্লগ করলে কিরকম কিরকম করা যেতে পারে, আমাকে কিছু টিপস দাও তো, এরকম এরকম বলছিলেন। ঠিক আমি কিন্তু বুঝতে পারছিলাম যে এরই মাঝে আমার কিন্তু কাটাকাটি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, কারণ পর্দা যেটা দেওয়া হয়েছিল গ্রিন কালার, এত আলোর মধ্যে না একটা রিফ্লেক্ট হচ্ছিল, ছুরি কাঁচিগুলো আমি দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে। আমি তো যথারীতি কথা বলছিলাম, খালি একটা হালকা নেশার ঘোর ঘোর ছিল, নেশা নেশা ভাব, তার মধ্যে আমি কথা বলছি, এই করতে পারেন স্যার আপনি, আপনি ব্লগ করতে পারেন, আপনি আপনার ডক্টরের কিভাবে মানে আপনার ডক্টরি লাইফ নিয়ে এক্সপিরিয়েন্স কি সেটা আপনি দিতে পারেন, এইসব বলছি। কিন্তু আমার চোখ আবার ছিল ওই দিকেও, ছুরি কাচির দিকে। তো সত্যি কথা বলতে তোমার মাথার মধ্যে যখন ঘুরবে না যে এই তোমার বেবিকে তুমি দেখতে পারবে আর কিছুক্ষণের মধ্যেই, মানে যার জন্য তুমি 9টা মাস ওয়েট করেছো, মানে একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো, মানে সে তোমার কাছে তোমার কোলে চলে আসবে, তখন এইসব ছুরি কাচি হেনা তেনা ব্যথা তখন অত কিছু মাথায় থাকবে না। আমারও সেটাই হচ্ছিল, আমি আর ওয়েট করতে পারছিলাম না যে কখন আমি জাস্ট ওকে একবার, মানে যে ডক্টররা দেখায়, আমি কখন ওকে দেখবো। আর মাথার মধ্যে তো একটা থাকেই যে এতদিনের ওয়েট, বেবি বয় হবে না বেবি গার্ল হবে তুমি জানতে পারবে, সেটা যেই হোক ডাজন্ট ম্যাটার, বাট তোমার একটা মানে এতদিনের সাসপেন্সটা যেটা থাকে সেটা তোমার আজকে শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি তো ওয়েট করছি, আর যখন কাটছিল আমি মানে একটু ফিল কিছু না ওরকম, মানে ফিল তুমি কিছুই ফিল করতে পারবে না, যে অবশ যখন হয়ে গেল না তোমার বডিটা, যে ঝিনঝিন ঝিনঝিন করে তুমি কিছুই ফিল করতে পারবে না, কিন্তু ওদিকে তোমার মানে কাটিং চলছে, ঠিক আছে। আর 7টা লেয়ার নাকি পেটের কাটা হয়, ঠিক আছে। আমি তো ভাবছিলাম যে মানে কি হবে, কিন্তু কিছুই বুঝতে পারিনি, যেহেতু অ্যানাস্থেসিয়ার ঘোরটা ছিল। এবার আমাকে যিনি অ্যানাস্থেসিস্ট ছিলেন উনি পাশ থেকে বললো যে ভয় পাবে না, এবার একটা চাপ ফিল হতে পারে, ঠিক আছে। আমি কিসের চাপ রে বাবা, হঠাৎ করে দেখলাম দাম করে একটা প্রেশার ক্রিয়েট হলো, আর যেই মানে পেটের মধ্যে, পেটের ওপরটা এখানটা মানে একটা প্রেশার ক্রিয়েট হলো। পরে আমি বুঝলাম যে তখনই ওই চাপটা দিয়ে বেবিকে বের করে নিয়ে আসা হয়েছে, কারণ সঙ্গে সঙ্গে উইদিন ফিউ সেকেন্ড করে একটা আওয়াজ হলো, ঠিক আছে, মানে ও কেঁদে উঠলো, মানে লাকিলি মানে সঙ্গে সঙ্গে কান্নাকাটি করেছে। আর ওঠানোর সঙ্গে আমাকে পেছনটা দেখালো তুলে এরকম, ঠিক আছে, মা হেশমতি বাহুবলীর মতো আমায় দেখালো, দেখো কি হয়েছে বলো পর্দার এখান থেকে। আমি তো দেখছি ছেলে হয়েছে এরকম কুটকুটা দেখালো। তা যাই হোক, ওখানে তারপর বলে যাও নিয়ে যাও, ওকে ফ্রেশ করিয়ে নিয়ে আসো। মোদ্দা কথা, তোমার বেবিটা মানে ওই অ্যানাস্থেসিয়া করার পর থেকে বেবি বার করার যে প্রসেস, ওটা বেশিক্ষণ লাগে না, মেন টাইমটা লাগে তোমার স্টিচ করাতেই। তো যাই হোক, এইটুকুনি টাইম তুমি কিছু ফিল করতে পারবে না, কারণ তোমার ওই ঘোরেই কাটছে, আর তোমার মাথার মধ্যে এটাতেই কাটছে, আনন্দে কাটছে, ঠিক আছে। যেটা আমার হয়েছিল সেটাই আমি বলছি, যে আমার বেবি বেরিয়ে গেছে, তখন মনের মধ্যে আমার কখন ওকে ফ্রেশ করে আমার সামনে আনবে, একদম ফ্রেশ করে একদম আমার সামনে আনলো, একদম ফুটফুটে, মায়ের মুখে বলতে নেই তবুও একদম আমার পুচকু বাচ্চাটা জাস্ট আনলো এখানে, আমার গালের সঙ্গে গালটা টাচ করালো, আমি একটু দেখলাম, তখন আমার চোখ থেকে আমি মানে কন্ট্রোল করতে পারিনি আমার চোখের জলটা, মানে কি বলবো, ওই মোমেন্টটা তোমরা সবাই যারা মা হয়েছো তারা সবাই জানো, মানে কি মানে আমি ওটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কি পেয়ে গেলাম, মানে এটা কি হলো আমার সাথে, মানে একে এতদিন ধরে আমি রেখেছিলাম, এবার আমার মাথার মধ্যে ঘুরছে যে কখন আমার স্টিচটা হবে আর আমি কখন ওকে মানে মানে ধরবো, কিন্তু আমার তো মাথায় ছিল না, আমি তো জানি না যে ব্যথাটা মানে অ্যানাস্থেসিয়ার ঘোর যখন কাটবে আমার এই অবস্থা হবে। তারপরে যাই হোক স্টিচ মিচ হয়ে গেল। তো আমার যতক্ষণে ওই সেলাই টেলাই হচ্ছিল ততক্ষণে তো বাইরে বেবিকে দেখিয়ে দেয়, তো বাইরে যে পজিশনটা মানে ছিল, আমি পরে ওদের কাছ থেকে শুনেছি যে ওরা তো ভাবছে অনেকক্ষণ টাইম লাগবে, তারপরে নাকি দেখে ওরা যেটা বলেছে আমাকে, বলছে এই তো দেখলাম যে 7 থেকে 10 মিনিটের মধ্যে বেবিকে নিয়ে দেখাতে চলে আসলো, যে রেয়া পোদ্দারের বাড়ির লোক কে আছে, হাজবেন্ড কে আছে ডাকলো। তারপরে ও তো পুরো হতবাক হয়ে গেছিল, কারণ ওর ভাবনা চিন্তারও বাইরে ছিল এত তাড়াতাড়ি অপারেশন হয়ে যাবে, বেবিকে বার করে নিয়ে চলে আসবে। তারপরে দেখিয়েছিল ওকে, আমি পারলে এখানে একটা সিনটা অ্যাটাচ করে দেবো, যখন দেখানো হয়েছে জিজ্ঞাসা করা হয়েছিল ওকে, বলুন কি হয়েছে বলুন, বলতে হবে আপনাকে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বলতে হবে, আর ও তো পুরো নির্বাক ছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আরো কিছু তোমাদেরকে আমি একটু বলে দিই, জানি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তবুও একটু বলে দিই। এই ব্যথাটা তো তোমার তখন ফিল হবে না, কিন্তু আসল ব্যথা হবে মানে প্রথম 2 দিন, মানে প্রথম দিন তো অ্যানাস্থেসিয়ার ঘোর যতক্ষণ থাকবে ঠিক আছো,
বাট আমার যেটা হয়েছিল, সবার কি হয় আমি জানি না, আমি আমারটা বলছি। ওরে বাবা, আমি তো মানে বলছিলাম দিদি আর কোনো ইনজেকশন নেই, মানে ব্যথা কমানো। যখন বেডে তোমাকে নিয়ে যাবে একদম ফ্রেশ করিয়ে, মানে ফ্রেশ না, স্টিচেস হয়ে যাওয়ার পর নিয়ে যাবে, শোয়া অবস্থায় প্রথম দিন থাকতে হবে, পুরো বেডে শুয়েছিলাম। আর আমি দেখতে পাচ্ছি আমার দূরে বেবিকে রাখা হয়েছিল, তখন সেদিন তো আমাকে মানে সারাদিন দেওয়া হয়নি, সকালে আমার রুটি হয়ে গেছিল। একদম রাত্রিবেলায় আমার কাছে একটু ওকে আনা হয়েছিল, আর আমি এরকম ধরতেও পারিনি, কারণ আমি তখন ব্যথায় একদম বিছানায় শয্যাশায়ী এরকম ভাবে। কিন্তু ওকে ওকে দেখার জন্য ছটফট করছিলাম, ওকে যখন দেখলাম না তখন মানে জাস্ট মনটা ভরে গেল। মানে কি বলবো, মানে কিছু বলতে পারছি না। প্রথম মা হওয়ার যে অভিজ্ঞতা, এটাই। আর তারপরে আরেকটা জিনিস যেটা বলছি, ফার্স্ট দিন তো ওরকম শুয়ে গেল, কিছু আমাকে খেতে দেওয়া হয়নি, কারণ লিকুইডই খেতে দেওয়া হয়। আমাকে স্যুপ দেওয়া হয়েছিল একদম রাত্রিবেলায়, আর খালি অজস্র ইঞ্জেকশন এখান দিয়ে আমার হাত ফুলে গেছিল রীতিমতন বা হাতটা। আর আমার চ্যানেলের মধ্যে দিয়ে না ব্লাডটা ওভারফ্লো করে গেছিল বলে আমার ডান হাতে আবার ট্রান্সফার করা হয়েছিল চ্যানেলটা, তো বা হাত আমার রীতিমতন ফুলে আলু হয়ে গেছিল। মানে অজস্র ইঞ্জেকশন পুশ করা হয়েছিল, কিছু বডিতে করা হয়েছিল, কিছু চ্যানেলের মাধ্যমে করা হয়েছিল। তো একটু লাগছিল, কখনো লাগছিল না। মানে এতগুলো ইঞ্জেকশন আমি কি করে নিয়ে নিলাম আমি বলতে পারবো না, কিন্তু হয়ে গেছে। তারপর দিন যেটা মাস্ট সবাইকে বলবো, যে হাঁটাটা, ফার্স্ট যে হাঁটাটা সেকেন্ড দিন তোমাকে হাঁটাবে, ওই হাঁটাটা মানে তোমার জীবন মানে ইচ্ছে না করলেও ওই হাঁটাটা কিন্তু মাস্ট। ওই হাঁটাটাই তোমাকে হাঁটতে হবে মনের বল নিয়ে। আর আমি তো মানে ওরা যদি ভিডিও করতে পারতাম, মানে কেউ যদি করে দিত, তো আমি উঠতেই পারছি না। মানে অনেকে শুনি ইজি হাঁটে বা যাই হোক, আমার পেট এমনিতেই বড় হয়েছিল। আমি যখন পরদিন উঠলাম, আমাকে ধরে ওঠালো, আমি জাস্ট অঝরে কাঁদছি, অঝরে। মানে অপারেশন নিয়ে আমার অত চাপ ছিল না, তারপরে ওই যে উঠে প্রথম দিন হাঁটলাম, কি যে কষ্ট ওই হাঁটাটা। মানে যারা ফিল করেছো তারা জানো, তাদেরকে বলতে হবে না, কিন্তু হাঁটতে হবে। কষ্ট হোক যাই হোক, তুমি ধ্বংস হয়ে যাও, কিন্তু তুমি হাঁটবে, এইটাই আমার অ্যাডভাইস। না হলে আর তুমি হাঁটতে পারবে না, ঠিক আছে? আর আমি এমনিতেও যেদিন ফার্স্ট দিন আমি বেডে শুয়ে হাত পা গুলো নাড়ানোর চেষ্টা করছিলাম, বডিটা একটু মুভমেন্ট করানোর চেষ্টা করছিলাম, এটা তোমরাও করবে, এটা আমার তোমাদেরকে অ্যাডভাইস। তাহলে সেকেন্ড দিনের যে হাঁটাটা, ওটা কিন্তু তোমার ইজি হবে। আমি ওই মুভমেন্ট করেও আমার এত কষ্ট হয়েছে। আর আমার লাস্টে যেটা হয়েছিল, আমার কনস্টিপেশন হয়ে গেছিল, যার জন্য আমার প্রবলেম হয়েছিল। আমার মানে পটি হচ্ছিল না, আমাকে মেডিসিন পুশ করিয়ে অনেক কিছু ব্যাপার ছিল। তো সেগুলো বললে আরো অনেক লেন্দি যাবে। তো সবার সমান না, সবার শরীরের কন্ডিশনও সমান না, সবার নেওয়ার ক্ষমতাও সমান না। তো সেগুলো নিয়ে চিন্তা করো না, জাস্ট একটাই অ্যাডভাইস দেবো, জাস্ট চিল থাকো। আর এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স। তোমরা অবশ্যই বলো যে কেমন লেগেছে, আর ভয় পেও না। তো চলো আজকের মতন টাটা, আর বেস্ট উইশেস ফর উইথ বি মমস। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।